আসসালামু আলাইকুম, নার্গিস মুজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। মানবাধিকার, বাক স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার আন্তরিক, তবে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর মুখপাত্র ডক্টর মাহদি আমিন। আর প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, মত প্রকাশের স্বাধীনতার নামে কারো চরিত্র হননের চেষ্টা অপরাধের শামিল। সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন জাহিদ রহমান। ২৭ মে পূর্ণ হতে চলেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের শততম দিন। এ উপলক্ষে রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। অগ্রাধিকার ভিত্তিতে জনকল্যাণে নেয়া সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর মুখপাত্র। সরকার গঠনের পর এত স্বল্প সময়ে মন্ত্রিসভায় গৃহীত এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহের উল্লেখযোগ্য অংশ যেভাবে কার্যকর হয়েছে, সেটি সরকারের দ্রুততা, কার্যকারিতা এবং আন্তরিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সরকারের মানবিকতার সুযোগকে অপব্যবহার করে একটি গোষ্ঠী চক্রান্ত করছে বলে অভিযোগ করেন মাহদি আমিন। বর্তমান সরকারও গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে অটুট কাজ করে যাচ্ছে। তবে ইতিমধ্যে আমরা দেখেছি, এই নজিরবিহীন স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন ধরনের অপপ্রচারে তারা লিপ্ত রয়েছে। অশোভন আচরণ ও অশালীন কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিতিশীলতা তৈরির যে প্রয়াস চলছে, সেটি গণতন্ত্রের পরিবেশ ও রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য ক্ষতিকর। মত প্রকাশের স্বাধীনতা সরকার যেমন বিশ্বাস করে, তেমনি নাগরিকের মর্যাদা রক্ষাও দায়িত্ব বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। ব্যক্তি আক্রমণ করা, মানুষের চরিত্র হনন করা, এগুলো স্বাধীনতা নয়, এগুলো হলো অপরাধ। সবার আগে বাংলাদেশ, এই নীতি সরকারের সব সিদ্ধান্তের ভিত্তি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 5 বছরে বাংলাদেশকে $5,000 কোটি ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দা। সোমবার তেজগাঁও কার্যালয়ে এডিবি প্রতিনিধি দলের সাথে আলোচনা করেন প্রধানমন্ত্রী। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। এ সময় সদ্য স্বাক্ষরিত প্রথম দফার $1.4 বিলিয়ন সহায়তা চুক্তি, দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং এডিবির চলমান ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা, আর্থিক খাতের সংস্কার ও অবকাঠামো উন্নয়নে এডিবির সহায়তা নিয়েও আলোচনা হয় বৈঠকে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। মোটামুটি স্বাভাবিকভাবে কমলাপুর থেকে ট্রেন ছাড়ছে। সড়কপথে বাড়তি ভাড়া আদায়ের কিছু অভিযোগ পাওয়া গেছে। এমন অবস্থায় ফিটনেসবিহীন যানবাহন বন্ধ করে দেওয়া হবে বলে জানালেন সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। আর ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেউদ্দিন আহমেদ জানিয়েছেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে টার্মিনালগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। ঈদ যাত্রায় নিরাপদে ঘরে ফিরতে ট্রেন যাত্রাকেই বেছে নেন বেশিরভাগ মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে তাই ঘরে ফেরা মানুষের ছিল উপচে পড়া ভিড়। দু একটি বাদে সঠিক সময়ে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। দূরপাল্লার রংপুর এক্সপ্রেস ও নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুটি শিডিউল বিপর্যয়ে পড়ে। কষ্ট হলেও ঈদে বাড়ি ফেরার আনন্দ ছিল সবার মাঝে। ট্রেনে যাই যেটা কারণ, সেটা হচ্ছে কুরবানি ঈদে কিন্তু রোডে জ্যাম থাকে বেশি, কিন্তু এখানে এসে একই ভোগান্তি এখন প্রায় 2 ঘন্টা লেট। যেহেতু কুরবানি ঈদ, তো সেই ক্ষেত্রে গরু কিনতে যাব সবাই একসাথে মিলে, প্লাস কুরবানি হবে। ট্রেনের ছাদে ভ্রমণ না করতে কড়াকড়ি দেখা যায়। কমলাপুর স্টেশন থেকে আজকে 67টি ট্রেন ছেড়ে যাবে। আর এই পর্যন্ত ঈদের যে যাত্রা, সেক্ষেত্রে আমি মনে করি আজ 3য় দিনে এই পর্যন্ত যাত্রীদের কোনো অভিযোগ বা কোনো ধরনের কমপ্লেন আমরা এখনো পর্যন্ত পাইনি। অন্যদিকে বাস টার্মিনালগুলোতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নরমালি আমাদের ভাড়া 600-700 এরকম যায়, এখন তো 750-800, 1000-এর নিচে নাই। টিকিট হলো 1660 টাকা নিচে দুইটা, 1 টাকাও কম নাই। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ। সার্বিক পরিস্থিতি তদারকি করেন তিনি। অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান। আমাদের স্পেশাল
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারা কাজ করছেন, পাশাপাশি বিআরটি এর ভিজিলেন্স টিমে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ কাজ করছেন। আমরা তাদের সাথে আজকে কথাও বলেছি, এই ধরনের কোনো অভিযোগ পাওয়ার সাথে সাথে তারা ব্যবস্থা গ্রহণ করছেন এবং আমাদের নজরে আসা মাত্রই আমরা তাদেরকে এই ম্যাজিস্ট্রেট মহোদয়ের সামনে নিয়ে যাচ্ছি। ফার্মগেট মেট্রো স্টেশনে সিনিয়র সিটিজেন যাত্রীদের জন্য টিকিটের বিশেষ ছাড় উদ্বোধন করেন সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম। আমার অনুরোধ থাকবে যাত্রীদের এবং লঞ্চ মালিকদের এবং বিআরডব্লিউটি যারা কর্মকর্তারা আছেন তারা আবহাওয়ার নিউজ জেনে তারপরে যেন ঘাট থেকে লঞ্চগুলি ছাড়ে। ঈদ যাত্রা স্বস্তিদায়ক ও দুর্ঘটনামুক্ত রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে এ প্রত্যাশা ঘরে ফেরা মানুষজনের। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক আইন ও উভয় দেশের মধ্যে হওয়া চুক্তি উপেক্ষা করে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে সীমান্ত এলাকায় দেখা দিয়েছে উদ্বেগ ও আতঙ্ক। এর আগে চলতি মাসে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পরপরই সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণা দেওয়া হয়। লালমনিরহাট থেকে হায়দার আলী বাবুর পাঠানো রিপোর্ট। পাঁচ উপজেলা নিয়ে গঠিত লালমনিরহাট জেলার প্রতিটি উপজেলাতেই রয়েছে ভারতীয় সীমান্ত। এসব সীমান্তে বিভিন্ন সময়ে গুলি চালিয়ে মানুষ হত্যা কিংবা নানাভাবে হয়রানির অভিযোগ রয়েছে। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি সরকার ক্ষমতা গ্রহণের পর সেই মাত্রা হঠাৎ বেড়ে গেছে। বিশেষ করে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন সীমান্ত এলাকার চাষিরা। মোদী সরকার আসিয়ে তো বিজেপির ঘর ওই যে বিজেপির ঘর পিঠে শুরু করছে বেশি। 10-12 দিন থেকে কোনো গরু ছাগল তো এই বাংলাদেশের সীমানাতে নিগির পাই না। ইতোমধ্যে পশ্চিমবঙ্গে বিজেপির নতুন রাজ্য সরকার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। শুক্রবার আলোচিত ইউনিয়ন দহগ্রাম আঙ্গরপোতার প্রবেশমুখ 3 বিঘা করিডোর এলাকার শূন্যরেখায় খুঁটি স্থাপন শুরু করা হলে বিজেপির কঠোর বাধায় সীমান্তে উত্তেজনা দেখা দেয়। আমরা একটা আতঙ্কের মধ্যে আছি না, দহগ্রামে এখানে কেলেঙ্কার, এখানে গরু টানাটানি হয়, বিএসএফ ধরি ডাঙ্গাটাঙ্গি করে। বিডিআর বিএসএফ তো একটু ততঙ্কের ভিতরে আছে, কারণ বিএসএফ তো হামলা করতে চাইতেছে বর্ডারে। আগে বর্ডারে পাও দেওয়া না, বর্তমান বর্ডার পাও দিলে ওটা দৌড়িয়ে আসতেছে। খুবই আতঙ্কের ভিতরে আছি আমরা। এ বিষয়ে বিজেপির দায়িত্বশীল কেউ কথা বলতে রাজি হননি। যে 11 সালে 2টা প্রটোকল হলো, সেখানে সুস্পষ্টভাবে বলা আছে যে 150 গজের মধ্যে কোনো ধরনের ঘটনা ঘটাতে পারবে না। এটা তো শুধু এখানে 3 বিঘা করিডোরের কোনো প্রশ্নই আসেনি। এর বিরুদ্ধে শক্তিশালীভাবে আপনাদের অবস্থান নিতে হবে। সীমান্তে সৃষ্ট জটিলতা নিরসনে রাষ্ট্রের উচ্চ পর্যায়কে উদ্যোগী হওয়ার আহ্বান সীমান্ত এলাকার মানুষের। এনটিভি নিউজ ডেস্ক। কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিরুর রশিদ ইয়াসিন বলেছেন, আগামী বছর থেকে পশুর চামড়া নষ্ট হওয়ার সম্ভাবনা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। কুমিল্লার এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গরু হালানের কোয়ালিটি মেনটেন না করার কারণে বা না জানার কারণে চামড়ার গ্রেডটা ড্রপ করে, এই কারণে চামড়ার দামটা কম থাকে। আগামী বছর থেকে আমরা ইনশাআল্লাহ বলতে পারি নষ্ট চামড়ার পার্সেন্টেজ মাইক্রো স্কুপিং পর্যায়ে আসবে, কোয়ালিটি চামড়া বাড়বে, তখন ট্যানারিওয়ালারাও বেশি দামে চামড়া কিনবে। পবিত্র ঈদুল আজহার 2 দিন আগে কেনাকাটায় যখন পশুর হাটগুলো মুখর থাকার কথা, তখনই বাকড়া দিয়েছে বৈরী আবহাওয়া। তীব্র গরমের পর দুপুরের মুষলধারে বৃষ্টিতে গাবতলী সহ রাজধানীর হাটগুলোতে থমকে গেছে বেচাকেনা। সোমবারের বৃষ্টি বিঘ্নিত হাটে 1 থেকে 3 লাখ টাকার মাঝারি গরুর চাহিদা ছিল সবচেয়ে বেশি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। দোরগড়ায় পবিত্র ঈদুল আজহা, শেষ মুহূর্তের কেনাকাটায় বাধা হয়ে দাঁড়িয়েছে বৈরী আবহাওয়া। সোমবার সকালের দিকে গাবতলী সহ বিভিন্ন হাটে ক্রেতাদের কিছুটা আনাগোনা থাকলেও বেলা 11টার পর টানা বৃষ্টিতে বদলে যায় দৃশ্যপট। আমরা গতকালকে রাতে আসছি, একটা গরু বিক্রি হয়েছে, শাহিওয়াল আছে, ইন্ডিয়ান নেপালি গির আছে, এইগুলোই আছে বেশি। একটা বিক্রি করছি একটু আগে 5,30,000। প্রতিকূল আবহাওয়ায় যারা হাটে এসেছেন তাদের নজর এখন ছোট ও মাঝারি আকারের গরুর দিকে। অর্থনৈতিক যে অবস্থা সে অনুযায়ী মাঝারি সাইজের গরুটাই মানুষ কমফোর্ট ফিল করে কিনতে। বাজারে মাঝারি আকারের গরু বিক্রি হচ্ছে 1.5 থেকে 3 লাখ টাকায়। 1200 থেকে 1500 কেজির বিশালাকার গরুর দাম হাঁকা হচ্ছে
25 থেকে 55 লাখ টাকা পর্যন্ত। যেমন এটা চাচ্ছি আমরা 50 লাখ, তারপর এটা চাচ্ছি 20 লাখ, তারপরে চাচ্ছি 12 লাখ, 14 লাখ। আশা করি আলহামদুলিল্লাহ বেচতে পারব। গরুর পাশাপাশি ছাগল, মহিষ ও দুম্বার বাজারেও রয়েছে ক্রেতাদের আনাগোনা। দুম্বা নিয়ে আসছি 24 তারিখে এবং কাস্টমার আসতেছে, দর আসতেছে 2 লাখ 2.5 লাখ করে বলতেছে। আমি চাচ্ছিলাম 4 থেকে 5 লাখ আস্কিং প্রাইস চাচ্ছিলাম। অনেকে পছন্দের পশু কিনে বাড়ি ফিরছেন, আবার অনেকেই আছেন শেষ সময়ের অপেক্ষায়। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কুয়েতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দেশটির নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশের প্রবাসীরাও কিনতে শুরু করেছেন পছন্দের পশু। দূর দূরান্ত থেকে তারা ছুটে আসছেন হাটে। এখানকার পশুর খামারিগুলোর মালিক কুয়েতে হলেও দেখাশোনা করেন বাংলাদেশিরা। কুয়েতে উটের চেয়ে গরুর দাম তুলনামূলক বেশি। আকারভেদে একটি ছোট দুম্বা বা ছাগল সর্বনিম্ন 100 কুয়েতি দিনার থেকে শুরু করে 350 দিনার পর্যন্ত বিক্রি হচ্ছে। অন্যদিকে গরুর দাম 350 দিনার থেকে 2000 দিনার পর্যন্ত ঠেকছে। পরিস্থিতিতে এই দেশে সাধারণত গরু বাইরে থেকে আসে, বিশেষ করে সোমালিয়া থেকে, আফ্রিকা অঞ্চল থেকে এবং পাকিস্তান, ইন্ডিয়া থেকে আসে। যুদ্ধের কারণে বাইরে থেকে গরুগুলো আসতে পারছে না, যে জন্যে গরুর বাজার অন্যান্য বছরের চেয়ে দাম বেশি। প্রতি বছরের নিয়ে এবারও আমাদের কোরবানির সময় শুরু হয়ে গেছে। আমরা এসেছি ক্যাবেত নামক জায়গায় গরু কেনার জন্য এসেছি। আমরা এবছর একটু গরুর দাম একটু অন্য দিতে করবো। হাজিদের সর্বোচ্চ সেবায় কাজ করছে আবুল কাশেম হজ গ্রুপ ও চাঁপাইনবাবগঞ্জের অধীনস্থ শিকদার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সি। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ জানান, গ্রুপের চেয়ারম্যান আবুল কাশেমের নেতৃত্বে পরিচালক কামাল উদ্দিন, মাওলানা মামুনুর রশিদ ও কাউসার আলী মানিক সহ প্রায় অর্ধশত দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত নারী পুরুষ মোয়াল্লেম হাজিদের সেবায় নিয়োজিত রয়েছেন। এই গ্রুপের মাধ্যমে 2127 মুসল্লি হজ পালন করছেন। ঢাকা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা থেকে নিবন্ধিত হাজিরা এ কাফেলার মাধ্যমে হজ পালনে এসেছেন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।